বেশি যাচ্ছে, মাইক্রোফোনের সাউন্ডটা একটু ভালো হবে, আমার ভয়েস ঠান্ডা লেগেছে। আমাদের প্রতিটি অনুষ্ঠানে এই শপথ বাক্যটা আমরা পাঠ করে থাকি। আমাদের মহাসম্মেলন বলেন বা জেলা ভিত্তিক বা বিদেশের যে কোনো অনুষ্ঠানে লালন করেন এবং ব্যক্তি জীবনে সেটা ইমপ্লিমেন্ট করেন। আপনারা আমার সঙ্গে বলবেন, আমি নিজের সাথে শপথ করিতেছি যে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে টানা 90 দিনে যে শিক্ষা অর্জন করেছি এবং যে দক্ষতা অর্জন করেছি তা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবো। কখনো কোনো অসৎ কাজ বা ব্যবসার সাথে জড়িত হব না। কাউকে কখনো খারাপ পণ্য বা সেবা দিব না। দেশীয় পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরব। কাউকে কোনোদিন ঠকাবো না। কথা দিয়ে কথা রাখবো যে কোনো মূল্যে। জীবনের যে কোনো অবস্থাতেই পজিটিভ থাকবো এবং একজন ভালো মানুষ হিসেবে আজীবন বুক ফুলিয়ে বাঁচবো। পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করব। নারীদেরকে সম্মান ও যথাযথ মর্যাদা দিব। জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করব। মা বাবার যত্ন সেবা করব। একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি করব। আমি যেহেতু স্টেজে চলেই আসলাম, কথা বলে ফেলি। বসেন সবাই। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটা অসম্ভব সুন্দর আয়োজন বিদেশের মাটিতে করার জন্য। বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম করা খুব সহজ। আমাদের এখন প্রতিটা জেলাতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি যাই অনেকগুলোতে আমি হয়তো যেতে পারি না, তারপরেও হয় এরকম 500-600 লোক নিয়ে প্রোগ্রাম হয় প্রতিটি জেলায়। কিন্তু বিদেশের মাটিতে গত সপ্তাহে আমি সৌদি আরব গিয়েছিলাম ওমরা করতে। সেখানে এরকম একটা বড় সম্মেলন হয়েছে। এবারে দুবাইতে এসেছি আমি শুধুমাত্র আপনাদেরকে দেখতে। এই সম্মেলনকে কেন্দ্র করে আমার আজকে দুবাইতে আসা। তবে আজকে এসে যে কাজটা হলো সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাওয়ার জন্য আমার উপর চাপ আসছে। মালয়েশিয়া, ইউরোপ, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, বাহরাইন, এরকম অনেকগুলো দেশ থেকে ইতিমধ্যে আমার উপর ব্যাপক চাপ এসছে আমি যেন তাদের দেশেও যাই। তবে আমি কথা দিচ্ছি, যেহেতু এই অনুষ্ঠান সারা বাংলাদেশে, সারা পৃথিবীর লোকজন লাইভের মাধ্যমে দেখছে, আমি কথা দিচ্ছি তাদেরকে ইনশাল্লাহ সময় সুযোগ মতো আমি যাব। বিজয়ের মাস, আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমার বক্তব্য শুরু করছি। আজ থেকে 4 বছর আগে মাত্র 164 জন ছেলে মেয়েকে নিয়ে আমি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছিলাম। আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশের জন্য আমি একটা কাজ করব, নিঃস্বার্থভাবে, কোনো টাকা পয়সা ছাড়া। বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে আমি খুঁজতে ছোটবেলা থেকে আমি ভলেন্টিয়ারিং করতাম, কিন্তু আমি যখন কাজ খুঁজতেছিলাম তখন আমি দেখলাম যে আমি কি করতে পারি। আপনারা অনেকেই জানেন আমি একটা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছি। ছোটবেলা থেকেও আমি টিউশন করতাম, স্টুডেন্টদের পড়াতে পছন্দ করতাম এবং আমার কেন যেন মনে হতো যে আমার কথা লোকজন শোনে, একটু করে শোনে। তখন আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশে, আপনারা জানেন যে একটা
বিশাল সমস্যা হচ্ছে বেকার সমস্যা। 40 লক্ষ বেকার আছে যারা গ্রাজুয়েট, তাদের জন্য চাকরি নেই। এবং করোনার আগে একটা স্ট্যাটিস্টিক্স আমি জানি, বাংলাদেশে 4 কোটি বেকার, যারা শিক্ষিত, স্বশিক্ষিত, অল্প শিক্ষিত এরকম মিলে মোট 4 কোটি বেকার। আপনারা নিশ্চয়ই জানেন করোনায় আরো কত মানুষ বেকার হয়েছে। অনেকের আবার নতুন নতুন কর্মসংস্থানে তৈরি হয়েছে, নতুন উদ্যোগ তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে। এবং এটা পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশের সমস্যা না, এটা পুরো পৃথিবীর সমস্যা। তো আমি যখন চিন্তা করলাম এই যে মানুষগুলোর জন্য চাকরি নাই, প্রত্যেক বছর 2 লাখের মতো গ্রাজুয়েট পাস করে বেরোচ্ছে, এরা করবে কি? এরা কি চাকরি খুঁজতে থাকবে? এদের জন্য এরকম একটা চিন্তা করা যেতে পারে যে অন্তত নিজের চাকরিটা, নিজের কর্মসংস্থানটা নিজে জোগাড় করতে পারে। এই ভাবনা থেকেই আমি ভাবলাম যে তাদেরকে যদি আমি কিছু ট্রেনিং দিতে পারি, যেহেতু অনলাইনে একটা বড় সুযোগ ছিল, আর আমার আগ্রহ ছিল ঢাকা নয়, একেবারে প্রত্যন্ত গ্রামে, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, রাঙ্গামাটি, একেবারে প্রত্যন্ত গ্রামে যে ছেলেটা বা যে মেয়েটা কোনোদিন আমাকে দেখা নেই, এমনকি এখনো অনেক ছেলে মেয়ে আছে জীবনে কোনোদিন ঢাকা শহরে আসেনি, তাদেরকে আমার শেখানোর একটা আগ্রহ তৈরি। তো আমি শিক্ষকতা যেহেতু জানি, আমি প্রতিদিন ল্যাপটপ নিয়ে, আমার মোবাইল নিয়ে বসে যেতাম, প্রতিদিন সন্ধ্যায় আমি ক্লাস নিতাম, এভরিডে। কিন্তু আমি যখন এটা শুরু করি, আমি অনেকের সঙ্গে আলাপ করেছিলাম, আমার বন্ধু বান্ধব বা আমার কিছু কলিগের সঙ্গে আমি আলাপ করেছিলাম যে আমি একটা কাজ করতে চাই, আপনার কি বলেন? প্রত্যেকেই আমাকে কিন্তু বলেছে যে এটা সম্ভব না, আর বিনা পয়সায় কোনো জিনিস বাংলাদেশে চলে না। স্রোতের বিপরীতে আমি হাঁটতে শুরু করলাম এককভাবে। সবার মতামত নেওয়ার পরে যখন আমি নেগেটিভ ফিডব্যাক পেলাম, এককভাবে সিদ্ধান্ত নিয়ে আমি একা মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে আমি শেখাতে চাই, আপনাকে কে শিখতে চান। তখন আমার কাছে 1000 সিভি এসেছে। সেখান থেকে বাছাই করে আমি 64 জেলা থেকে 2 জন করে 128 জন নেই। পরে অবশ্য আরো কিছু রিকোয়েস্টের কারণে নাম্বারটা 164 হয়। এই 164 জনকে নিয়ে আমি যখন শেখানো শুরু করে, আমার উদ্দেশ্য ছিল তিনটা জিনিস আমি শিখাবো। এক, আমি তাকে উদ্যোক্তা হওয়ার জন্য, আমার এখন উদ্যোক্তা জীবনের বয়স যদিও 18 বছর, তখন আরো 4 বছর কম ছিল। আমার উদ্যোক্তা জীবনের সমস্ত অভিজ্ঞতা আমি তার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাছাড়া আমি আমার প্ল্যাটফর্মে আমি অনেক উদ্যোক্তাদেরকে, অনেক সফল মানুষদেরকে, এরকম প্রায় 300 মানুষকে গত 4 বছরে এনে তাদের গল্প শুনিয়েছি, তাদের গল্প আমি শেয়ার করিয়েছি যে আমরা চাইলে এরকমও হতে পারি। আমি একেবারে গ্রাম থেকে এসএসসি পাস করে একসময় মাল্টিন্যাশনাল কোম্পানির লোভনীয় চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া এবং উদ্যোক্তা হতে গিয়ে বারবার হেরে যাওয়া, তারপরে আবার সফল হওয়া। আমি একটা মানুষ যদি পারি, আমার মতো সাধারণ অ্যাভারেজ একটা মেধার মানুষ, তাহলে আপনারা কেন পারবেন? আমি মনে করি আপনারা আমাকেও ছাড়িয়ে যেতে পারেন, সে সম্ভাবনা আপনাদের মধ্যে আছে। এবং আমি দোয়া করি আপনারা প্রত্যেকে আমাকে ছাড়িয়ে যান। আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়েছি, সেটা হচ্ছে অন্যের ভালো দেখলে খুশি হতে, আনন্দ পেতে হয়, অন্যকে ইন্সপায়ার করতে পারে, সাধুবাদ জানাতে পারে। সেই জন্য আমি মনে করি আমার পরিচিত কেউ ভালো করছে, সেটা আমার পরিবারের কেউ হোক, আত্মীয় স্বজনের কেউ হোক, আর এটা তো আমার দ্বিতীয় পরিবার, নিজের বলার মতো একটা কথা। এই পরিবারের কেউ হোক, তারা যদি আমাকে ছাড়িয়ে যেতে পারে, আমার থেকে খুশি আর কেউ হবে। আমি সেটাই চাই, প্রত্যেকটা ছেলে মেয়ে আমাকে ছাড়িয়ে যায়। 1 নম্বর আমি উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি। 2 নম্বর হচ্ছে আমি এখানে শুরুর দিকে আমরা 5টা 10টা করে স্কিলস শেখানো শুরু করেছিলাম। বর্তমানে 16তম ব্যাচ চলছে, আমরা 14টা স্কিলস শেখাচ্ছি। এই স্কিলস গুলো আপনি শিখলে আপনি চাকরি করেন অথবা উদ্যোক্তা হন, চাকরির সঙ্গে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই। যে চাকরি পাবে সে চাকরি করবে, কিন্তু ঝামেলা হচ্ছে চাকরি তো নাই। তাহলে আপনি কি বসে থাকবেন একটা চাকরি না পাওয়া পর্যন্ত?
সেই জন্য আমি ছেলেমেয়েদেরকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে সে লেখাপড়া শেষ করার আগেই একটা চাকরি পেতে পারে। সেই স্কিলসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি যদি কয়েকটা স্কিলসের নাম বলি, যেমন কথা বলতে পারে বাংলায়। আমরা অনেকেই মনে করি আমি তো কথা বলতে জানি, আসলে কি পারি? বাংলায় এমনভাবে কথা বলা যাতে অনেক আরেকজনকে কনভিন্স করা যায়, এবং এই কথা বলার মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো সুবিধা পাওয়া যায়। একটা কি, লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে আপনার মধ্যে, সেলসে আপনি ভালো করবেন, আপনি ইনভেস্টরকে খুব সহজে বোঝাতে পারবেন, ব্যাংকের সঙ্গে কথা বলতে পারবেন, এবং আপনার সবচেয়ে যে ক্রেতা মানে সেলসম্যানশিপ যেটাকে আমরা বলি, সরাসরি ক্রেতার মনের ভিতরে সিদ্ধান্তকে নিজের পক্ষে আনার যে ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে কথা বলার মধ্য দিয়ে কিন্তু সম্ভব। আমরা এখানে ইংরেজি শেখাই, স্পোকেন ইংলিশ, রাইটিং। আমরা এখানে আইসিটি একদম বেসিক যে জিনিসগুলো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শেখাই, এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে ক্লাস নেওয়া হয়। আমরা এখানে মেয়েদের বিভিন্ন হাতের কাজের উপরে আমরা শেখাই। কেউ যদি এগ্রো বিজনেস করতে চায়, একদম হাতে কলমে এগ্রোর যে বিভিন্ন বিজনেস আছে সেগুলো আমরা এখানে শেখাই। আমাদেরই অনেক শিক্ষার্থী বর্তমানে এখন কিন্তু ট্রেনার হিসেবে ক্লাস নিচ্ছে। এটা একটা বড় ব্যাপার আমি মনে করি আপনাদের জন্য, যে আমাদের শিক্ষার্থীরা এখন ট্রেনার হয়ে গেছে আর কি। তারপরে হচ্ছে আমরা এখানে বেসিক অ্যাকাউন্টিং, অনেকেই অ্যাকাউন্টিং এর নাম শুনলে ভয় পায়, টার্মিনোলজিগুলোর নাম শুনলে। বেসিক অ্যাকাউন্টিংটা একেবারে সাদামাটা করে, যাতে একজন আর্টসের বা সায়েন্সের স্টুডেন্টও অ্যাকাউন্টিংটা বুঝতে পারে। কারণ একজন উদ্যোক্তাকে কিন্তু অ্যাকাউন্টিং বুঝতে হবে। আমি অনেক উদ্যোক্তাকে দেখেছি শুধুমাত্র হিসাব নিকাশ সঠিকভাবে করতে না পারার কারণে কোম্পানি ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে বা হেরে গেছে। সো আমরা এখানে অ্যাকাউন্টিং গুলো শেখানোর চেষ্টা করছি, এবং এরকম 14টা স্কিলস আমরা এখানে সেলসের উপরে, মার্কেটিং এর উপরে আমরা শিখিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। এবং আমি খোঁজ নিয়েছি এই 14টা স্কিলস যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে যদি শিখতে হয়, আপনি ঢাকায় আসা যাওয়ার খরচ বাদ দিয়ে শুধু ফি দরকার কমপক্ষে 1,40,000 টাকা, সেটা আমরা ফ্রি শিখেছি। 3 নাম্বার হচ্ছে আমরা এখানে মানবিক কাজ শেখাচ্ছি, ভলেন্টিয়ারিং। অনেকে ভলেন্টিয়ারিং করতে চান কিন্তু সঠিক জায়গাটা খুঁজে পান না, যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা, আপনি এখানে আজকে দেখেছেন ইউনিক দুবাই অনেক ভলেন্টিয়ারিং কাজ করেছে, আমি নিজেও জানতাম না তারা এত কাজ করেছে। সো কারণ আমি আমার প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা জেলা ইন্ডিপেন্ডেন্ট, তারা যে কোনো মানবিক কাজ করতে পারে। আমার শুধু একটাই কথা বলা আছে, তাদের কাছে বার্তা দেওয়া আছে, সততার সঙ্গে করতে হবে, বিশ্বস্ততার সঙ্গে করতে হবে। নিজের বলার মতো একটা গল্প, ভালো মানুষদের একটা ব্র্যান্ড। সো এই ব্র্যান্ডটাকে কোনো অবস্থাতেই আমরা যেন নষ্ট না করি আমাদের কোনো কাজের মাধ্যমে। এই জিনিসটা, এই মানবিক কাজগুলো আমরা করে থাকি। বাংলাদেশের গত 4 বছরে যত দুর্যোগ, করোনা বলেন, শীতকাল বলেন, বন্যা বলেন, প্রতিটা কাজে, ইফতার, রোজা, রমজানের সময় এতিমদের ইফতার করানো, প্রতিটা কাজে আমরা আমাদের সাধ্যমতো আমরা সাহায্য করেছি। আমরা সারা বাংলাদেশে প্রতি মাসে অসংখ্য মিট আপ হয়, অনলাইন মিট আপ হয়, অফলাইন মিট আপ হয়, এরকম সম্মেলনের মতো করে কোনো প্রোগ্রামে। এবং আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা মিরপুর ইনডোর স্টেডিয়ামে গতবার প্রায় 4,000 ছেলেমেয়েকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। বিদেশ থেকে আপনারা অনেকেই গিয়েছেন, সারা বাংলাদেশ থেকে এসেছে, বিদেশ থেকে গিয়েছে। এবারও আমাদের জানুয়ারির 15 তারিখে 5,000 ছেলেমেয়েকে নিয়ে আমাদের উদ্যোক্তা সম্মেলন হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এত বড় বড় অনুষ্ঠান আমরা করি, আমার একটা নির্দেশ, বাইরে থেকে 1টি টাকাও কেউ নিতে পারবে না স্পন্সর হিসেবে। আমাদের উদ্যোক্তারা আমাদের অনুষ্ঠান, তার প্রমাণ আমরা দুবাইতে দেখেছি, সৌদি আরবে দেখেছি, আমাদের প্রতিটা জেলাতে দেখেছি। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম সম্মেলনে, সেখানেও দেখেছি। আমি সাউথ কোরিয়াতে গিয়েছি, আমি সেখানেও দেখেছি। সো আমি মনে করি এটা একটা আমাদের বিশাল অর্জন, যে আমরা নিজেরা নিজেদের প্রোগ্রাম করার মতো আমাদের মানসিক শক্তি, আমাদের অর্থনৈতিক শক্তি তৈরি হয়েছে। আমি শুধু কয়েকটা উদাহরণ আপনাদের দিতে চাই, কিভাবে আমি ছেলে মেয়েদেরকে এই ছোট ছোট, অনেকে মনে করেন উদ্যোক্তা হতে গেলে অনেক টাকা লাগে। কথাটা ভুল, শুরু করতে অনেক টাকা লাগে না। আর আমি সবসময় আপনাদেরকে বলি, খুবই ছোট অল্প টাকা দিয়ে আপনি করবেন। কারণ আপনি যে উদ্যোগটা নিচ্ছেন, এটা যে সফল হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। আপনি যদি ফেলও করেন, আপনি কিন্তু অনেক কিছু শিখে ফেলবেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। সো ছোট টাকাটা যদি লসও হয়,
আপনি হতাশ হবেন না, আবার ঘুরে দাঁড়াবেন। সেদিন আমাকে একজন বলছিল যে স্যার আপনি এতই সাহসী তৈরি করে দিয়েছেন আমাকে। গতকালকে আমাকে একজন আমাদের এখানকার উদ্যোক্তা বলছিলেন যে এতটাই সাহসী তৈরি করে দিয়েছেন, 1 কোটি টাকা লস করার পরেও এখন আবার ঘুরে দাঁড়িয়েছে। এইখানকার একজন উদ্যোক্তা। আমি এমনভাবে তাদেরকে তৈরি করছি, এরকম অসংখ্য উদাহরণ আপনারা জানেন যে আমি প্রতি মাসে আপনাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে লাইভ করি আপনাদের গল্প নিয়ে। এই পর্যন্ত প্রায় 200 গল্প আমি আমার ইউটিউবে শেয়ার করেছি, যে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প, জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প। এরকম অনেক গল্প আছে আমি যাদের গল্প বলতে পারি না। একটা ছেলে উদ্যোক্তা হতে চায়, অনার্সে পড়ছে, এখনো লেখাপড়া করছে। 4 বছর আগে আমার কাছে আসলো, বলে স্যার আমি উদ্যোক্তা হতে চাই। আমি বললাম যে শুরু করো। বলছে টাকা তো নাই। তাই আমি বললাম যে বাবার কাছে যাও। বলে যে বাবা তো আমার দ্বারা ব্যবসা করা সম্ভব এটা বিশ্বাস করে না। তা আমি বললাম যে তোমার কাছে 5,000 টাকাও নাই? বলে স্যার আছে। আমি বললাম ফুটপাতে বসে ব্যবসা করতে পারবা? বলছে আপনি বললে পারবে। আমি বললাম যে পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, প্রতিটা কাজই কাজ। সো কোনো কাজকে ছোট করে ভাববা না। ফুটপাতে বসে ব্যবসা করছে, বিশ্বাস করবেন এটা হয়তো স্বপ্নের মতো মনে হবে এই গল্পটা। ফুটপাতে বসে 5,000 টাকা দিয়ে ডেনিম প্যান্ট দিয়ে ব্যবসা শুরু করা সেই ছেলে আজকে 4 বছরের মাথায় এসে মাসে 80 লক্ষ টাকা সেভ করে। এরকম অজস্র গল্প, হাজারো গল্প আমরা তৈরি করেছি এই নিজের বলার মতো। আমি কি করেছি? আমি আসলে কিন্তু আপনাদের ভেতরে যে সুপ্ত প্রতিভা, আপনাদের ভেতরে যে সম্ভাবনা আছে, সেটাকে আমি একটু জ্বালিয়ে দিয়েছি। আমি আর কিছু করি না, আপনি করেছেন। আপনাকে দিয়ে সম্ভব হয়েছে। আপনারই মতো পাশে বসে আছে, আপনি নিজেকে প্রশ্ন করেন যে ও পারলে আমি কেন পারবো না? ইকবাল বাহার পারলে আপনি কেন পারবেন না? আমি আপনাদের মতো একটা ছেলে, একেবারে গ্রামের ছেলে, সেখান থেকে আজকে উঠে এসেছি, কাজ করেছি, নিজে সফল হয়েছি। একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা বড় ব্যাপার, লাগাম টেনে ধরতে পারা। আমি একটা পর্যায়ে এসে নিজেকে আমি প্রশ্ন করেছি যে আমি তো মোটামুটি অর্থনৈতিকভাবে সফল, তাহলে আমার আর কি দরকার? আমি যদি আরো শ্রম দিতে পারতাম, আমি হয়তো আরো অনেক টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার আর দরকার নাই। আমি এখন আপনাদের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। এবং আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় আপনাদের জন্য ব্যয় করি। এভরি ডে আপনাদেরকে পড়াই, শেখাই অনলাইনে। প্রবাসী হিসাবে দুবাইয়ের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা জানেন যে আমি প্রবাসী যারা আমাদের, তাদেরকে আমি বলে থাকি তারা হচ্ছে বাংলাদেশের অক্সিজেন। আপনারা এই অক্সিজেন বাংলাদেশে পাঠান বলেই আমরা ওখানে আরামে এসে থাকি। আমরা গর্ব করে বুক ফুলিয়ে বলি যে আমাদের এত বিলিয়ন ডলার রিজার্ভ আছে। সেটার একমাত্র নিয়ামক আপনারা এবং আমাদের গার্মেন্টস। তারাও কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যারা গার্মেন্টসে সাহায্য করে বাংলাদেশকে এতটা বড় জায়গায় নিয়ে এসেছে। কিন্তু আমি জানি আপনারা যখন এত কষ্ট করে নিজের জন্য, পরিবারের জন্য, বাংলাদেশের জন্য এত কষ্ট করে রোজগারের সমস্ত টাকা দেশে পাঠিয়ে দেন, বাংলাদেশে যখন আপনারা যান এয়ারপোর্টে আপনাদেরকে কতটা হেনস্থা হতে হয় এটা আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। কারণ আমরা যে ফ্লাইটগুলোতে আসা যাওয়া করি সেখানে আপনারাই থাকেন। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, কোনোদিন যদি আমার সুযোগ হয় ঢাকা এয়ারপোর্টে ভিভিআইপি লাল গালিচা সম্বর্ধনা যদি কাউকে দিতে হয়, আপনাদেরকে দেওয়া। আমরা কেউ না, বাংলাদেশের কোন মন্ত্রী, কোন 20,000 টাকা চলতে পারে, 5,000 টাকা কম পাঠান, ওই টাকাটা একটা ডিপিএস করেন, জমান। 5 বছর যদি আপনি বিদেশ করে বাংলাদেশে যান, ওই টাকাটা অনেক টাকা হয়ে যাবে। তখন আপনার কিন্তু ওইখানে গিয়ে ব্যবসা করতে একটা বড় ধরনের সহযোগিতা তৈরি হবে। আর আমি আপনাদের একটা অনুরোধ করেছি, যেটা আপনারা ভীষণভাবে মনে প্রাণে পালন করছেন, রাখছেন, সেটা আপনারা অনুধাবন করেছেন, সেটা করছেন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি বাংলাদেশে গিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন।
কারণ বাংলাদেশে গিয়ে যদি আপনি ব্যবসা করার নিয়ত করেন, এই নিয়ত ইমপ্লিমেন্ট করতে 1 বছর লেগে যাবে। একটা বছর আপনার জমানো টাকা খেতে হবে, বাজার করতে হবে। ডোন্ট ডু ইট। এইখান থেকে পরিকল্পনা করে যান যে আমি 1 বছর পরে বাংলাদেশে যাব, আগামী 1 বছরের মধ্যে আমি আমার ব্যবসা দাঁড় করাবো, তারপর টিকিট কেটে বাংলাদেশে চলে যাবো। তাইলে করে আপনি আপনার জমানো টাকা, কষ্টের টাকাটা বসে বসে খেতে পারবেন। যেইখান থেকে টাকা উঠাইতে হলে আপনার সিগনেচার লাগবে, আপনি ব্যাংক সিগনেচারই হবেন। ব্যবসা করবেন, আপনি পার্টনারশিপে ব্যবসা করেন, আমার কোনো আপত্তি নেই। যদি আমি বলি শুরুটা একা করা, 20 লাখ 30 লাখ টাকা দিয়ে আপনার একটা বাড়ি করে ফেলেন, তারপরে 2 বছর পরে না ব্যবসা হলো না কিছু হলো, বাজার খরচ চলে না, বাবার চিকিৎসার টাকা নাই, মায়ের ওষুধের টাকা নাই, তখন যারা বলেছে আপনাকে বাড়ি কর, ওরা কি আপনাকে সাহায্য করতে আসবে? আসবে। তাহলে আপনি অবশ্যই বাড়ি বানাবেন, কিন্তু ব্যবসা করে লাভের টাকা দিয়ে বাড়ি বানাবেন। জমি কিনতে পারেন, জমি কিনে আপনি বাড়ির জন্য জমি কিনে রাখেন, জমির ভ্যালু বাড়ে। আপনি প্রয়োজনে জমি অর্ধেক বিক্রি করে দিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন, কিন্তু আপনি কোনো অবস্থাতে গিয়েই বাড়িটা করে ফেলবেন না। এবং আমি আমার কথা শুনে আমাদের অনেক প্রবাসী বাড়ির কাজ শুরু করে দিয়েছিলেন, অর্ধেক অবস্থায় বাড়ির কাজ বন্ধ করে দিয়েছেন, এখন ব্যবসা করছেন। এখন আমাকে বলে স্যার আমি ইনশাল্লাহ আগামী, এখন 64 জেলা, তারপরে আমরা একটা মানবিক হেল্প ডেস্ক খুলেছি আপনাদের জন্য, যে আপনারা অনেকে বিদেশে থাকেন, আমরা জানি যে হয়তো পরিবারের বাবা মারা গিয়েছে, পরিবারে শুধু মা আর বউ, ছোট ছোট বাচ্চারা আছে। আমরা আপনাদেরকে বলেছি আপনাদের পরিবারে যদি বাজার লাগে, পরিবারে যদি কারো চিকিৎসা প্রয়োজন হয়, ডাক্তারের কাছে যেতে হয়, আমাদেরকে জানাবেন। আমাদের 64 জেলায় 2000 ভলেন্টিয়ার আছে। কোন রকম বিপদে যদি কেউ আজীবন মেম্বার আছে, তাদেরকে আমি বলে রিকোয়েস্ট করে আমি বুঝিয়েছি যে তোমরা তোমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার আমাদের উদ্যোক্তাদের থেকে কেনা। তারা আমার কথা রেখেছে। গত 75টা টানা হাটে আমরা কিন্তু একদিনের জন্য বন্ধ রাখিনি, 12 কোটি টাকা সেল হয়েছে। এই 12 কোটি টাকা সেল করার জন্য আমাদের উদ্যোক্তাদেরকে 1 টাকা বুস্টিং করতে হয় নাই, ফেসবুককে দিতে হয় নাই, মার্কেটিং খরচ করতে হয় নাই, কাউকে কোনো কমিশন। 5-6 বছর হয়ে গেছে, আপনি গ্রামে যেতে পারেন না এখানে তাদেরকে সুখে রাখার জন্য। আপনার সন্তান তো আপনার গায়ের গন্ধটাও পাচ্ছে না, কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি এরকম একটা প্রবাসীর গল্প শুনেছি, তিনি বিদেশের থেকে যাওয়ার পরে যখন তার বিছানায় ঘুমাতে গেছেন, তার মেয়ে এবং তার বউয়ের সাথে, মেয়ে হঠাৎ চিৎকার করে বললো এই লোকটাকে। কষ্ট। বাবা 5 বছর পর দেশে গিয়েছে, মেয়ের বয়স 5 বছর হয়ে গেছে, মেয়ে তো বাবাকে দেখে নাই। প্রতিদিন ঈদের ছুটি নেই, পূজার ছুটি নেই, প্রতিদিন আমি ক্লাস নিয়েছি, এভরিডে। এবং কি আপনারা এটাও জানেন আমি হাসপাতালের বিছানায় শুয়ে আপনাদের জন্য ক্লাস নিয়েছি। গত 4 বছরে আমরা 15টা ব্যাচ শেষ করেছি, একটা করে 90 দিন করে। এখন সারা বাংলাদেশে এবং বাংলাদেশের 64 জেলা, বাংলাদেশের বাইরে এনআরবি আমাদের যারা 64টা জেলা, বাংলাদেশের 64 জেলা, এবং প্রতিদিন একবার বাবা মাকে ফোনে হ্যালো বলবেন, ফোন করবেন। একটা কথা আমরা বাবা মাকে বলি না, অনেক সময় বলতে হয় যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।